কি ব্যাপার বলতো? এমন ট্যাপা মাছের মতো মুখ ফুলে আছিস কেন? মনে হচ্ছে ফুলতে ফুলতে যে কোনো সময় ফিরে যাবে। তুরানের খোঁচা মারা কথা শুনে পিহু ফুঁসে উঠল। ঝাঝালো কণ্ঠে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুরান ভাই, একদম বাজে কথা বলবেন না আপনি। আমি আপনার উপর রেগে আছি, তাই আপনার সাথে কথা বলবো না আমি। বলেই পিহু ঠোঁটে আঙুল চেপে বসে রইল। পিহুর এমন বাচ্চামো দেখে আর এক দফা মুচকি হাসল তুরান। পাগলিটা খেপে গেছে, এখন আর খেপানো উচিত হবে না। পরে বলা তো যায় না, মাঝ রাস্তায় গাড়ি থেকেই নেমে গেল। তার চেয়ে বরং থাক, ঝগড়াঝাটি বাড়িতে গিয়ে করার জন্য কথাগুলো জমা রাখল তুরান। ক্লাসে উদাসীন ভঙ্গিতে বসে আছে পিহু। দেখে মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় মগ্ন। মূলত পিহু গ্রাম থেকে ফেরার দিনের কথা ভাবছে। সেদিন পিহু আর তুরান একসাথে পায়ে পা মিলিয়ে বাড়িতে প্রবেশ করেছিল। দিনটা ছিল পিহুর জন্য একদম অন্যরকম অনুভূতিতে ঘেরা। এতদিন যেটা ছিল পিহুর মামার বাড়ি, এখন থেকে সেটা তার শ্বশুর বাড়ি। সম্পর্কের নাম পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনুভূতিও। তুরান যখন পিহুর হাত ধরে পায়ে পা মিলিয়ে বাসায় প্রবেশ করছিল, পিহুর মনে এক অদ্ভুত প্রশান্তির দেখা মিলেছিল। এই প্রশান্তি, এই অনুভূতির নাম পিহু জানে না। কি রে পিউ পিউ? ভাবনার মাঝেই আচমকা কারো গলার আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে চাইল পিহু। পাশে নিজের বেস্ট ফ্রেন্ড রূপাকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলল পিহু। লম্বা ছুটির পরে আজই কলেজে এসেছে পিহু। রূপার আসতে দেরি হওয়াতে নিজের জায়গায় বসে পুরনো কথা ভাবছিল পিহু। ঠিক তখনই রূপার কথায় পিহুর ভাবনার ব্যাঘাত ঘটে। রূপার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পিহু বলল, খবরদার বলে দিচ্ছি রূপু, আমায় একদম পিউ পিউ বলবি না। আমার এত সুন্দর নামটাকে পুরো লেবুর আচার বানিয়ে দিয়েছিস তুই। আর একবার যদি আমাকে পিউ পিউ বলিস, তাহলে আমিও তোকে রুই মাছ বলে রাখবো, বলে দিলাম। আরে দোস্ত, রাগ করছিস কেন? আমি তো তোকে ভালোবেসে পিউ পিউ বলে ডাকি। আরে রাখ তোর ভালোবাসা, এই ভালোবাসা কোনো দরকার নেই আমার। ওদের কথার মাঝেই পিহুর পাশে এসে ধপ করে কেউ একজন বসে পড়ল। আচমকা ঝড়ের গতিতে কারোর আগমন দেখে ভয়ে চমকে উঠল পিহু। হকচকে বুকে থুতুকিয়ে পাশে তাকিয়ে দেখল নুরি এসে বসেছে পাশে। নুরি হলো পিহুর আরেক বেস্ট ফ্রেন্ড। পুরো ক্লাসের মধ্যে ওরা তিনজনই বেশি ক্লোজ ফ্রেন্ড। একরাশ বিরক্তি নিয়ে নুরির দিকে চাইল পিহু। এই দুজন ওর বেস্ট ফ্রেন্ড কম, ভূমিকম্প বেশি। হুটহাট ভূমিকম্পের মতো আগমন ঘটিয়ে পুরো কলিজা কাঁপিয়ে দেয়। ভয় কবে যেন পিহু হার্ট অ্যাটাক করে বসে। নুরির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পিহু বলল, এভাবে ধূপধাপ চলাফেরা করিস কেন? হার্ট অ্যাটাক করিয়ে মারবি নাকি? আর এতক্ষণে আসার সময় হলো তোর শাকচুনি? বাসায় বসে কি ঘরে ঘাস কাটছিলি? আরে রাগ রাগ কেন করছিস? রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে। তা না হলে আমি ঠিক সময় চলে আসতাম, বিশ্বাস কর। তুই আর তোর বিশ্বাস দুটোই বেকার। ওরা আরও কিছু বলবে তার আগে রূপা দুজনকে থামিয়ে দিয়ে বলল, আরে ছাড় না এসব তর্ক। আচ্ছা পিহু, এটা বল, বিয়েতে কেমন এনজয় করলি? আমি তো জানার জন্য খুবই এক্সাইটেড। ইস, আমিও যদি যেতে পারতাম কত মজা হতো। নানুর অসুস্থ হওয়ার আর সময় ছিল না। ধুর, যাই হোক, তুই সব বলবি আমাকে কেমন? আমার আর তর সইছে না। রূপার কণ্ঠে বিপুল উচ্ছ্বাস, যেন এই মুহূর্তে তাহমিনার বিয়ের বিষয়ে না শুনলে ওর কলিজাটা ফুটো হয়ে যাবে। রূপা কথা শেষ করতেই নুরি বলে উঠল, হ্যাঁ রে, তাহু আপুর বিয়েতে আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কলেজ ছুটি হওয়াতে আমিও নানুর বাড়ি চলে গেছিলাম, আর বিয়েটাও এরই মধ্যে হয়ে গেল। যাই হোক, বিয়েতে তো আর যেতে পারলাম না। এখন পিহুর থেকে শুনেই মন ভালো করি। তো এ বল পিহু। বলেই পিহুর দিকে আগ্রহী চোখে তাকালো দুজন। এদিকে ওদের কথা শুনে পিহুর নিজের অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা মনে পড়ে গেল। চোখের সামনে ভেসে উঠল গ্রামে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো। আবারও ভাবনার সাগরে ডুব দিল পিহু, যেন গভীর কোনো চিন্তায় মগ্ন সে। পিহুকে আবারও ভাবনায় মগ্ন হতে দেখে রূপা হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, আবার কি ভাবতে বসলি? এখন আবার এটা বলিস না যে এই কিছুদিন আগের কথা তুই ভুলে গেছিস। ওই দিনটা কিভাবে ভুলি আমি? দিনটা যে ছিল আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিন। পিহুর কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল রূপা। পিহুর কথার মধ্যে কিছু একটা লুকানো আছে, সেটা রূপা বেশ ভালো করেই বুঝতে পারছে। পুরো ঘটনা জানতে পিহুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে বলতো? আমি কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রূপার কথা শেষ হতেই পিহু ডানে বামে তাকিয়ে পুরো ক্লাসে একবার নজর বুলিয়ে নিল। ক্লাসে অলরেডি সবাই উপস্থিত। অনেক দিন ছুটির পর আজ কলেজ খুলেছে, এজন্য আজ উপস্থিতির সংখ্যা তুলনামূলক বেশি। এত লোকের মাঝে কথা বলা ঠিক হবে না। তাছাড়া একটু পরে ক্লাস শুরু হবে, স্যারও চলে আসবে। তাই পিহু উঠে দাঁড়িয়ে বলল, লাইব্রেরিতে চল।
তোদের অনেক কিছু বলার আছে আমার, আর এসব কথা এখানে বলা যাবে না। পিহুর কথা শুনে কুচকানো ভ্রু আরও কুচকে যায় রূপার। তবে আর কোনো প্রশ্ন না করে উঠে পিহুর সাথে চলে গেল, কারণ রূপা জানে পিহুকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ও নিজে থেকেই সব বলবে। লাইব্রেরিতে হাঁ করে বসে আছে রূপা আর নড়ি, যেন এইমাত্র পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখেছে দুজন, তাই যেন বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। কণ্ঠে একরাশ অবাকের সুর ঢেলে রূপা বলল, এটা আমাকে কি শোনালি পিহু? তোর আর তুরান ভাইয়ের বিয়ে হয়ে গেল? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? রূপার দিকে তাকিয়ে পিহু নাকমুখ কুচকে বলল। এত অভিনয় করার কি আছে, যা সত্যি তাই বলেছি। এদিকে নুরি গালে হাত দিয়ে বসে আছে। পিহুর কথাগুলো বেচারির কিছুতেই হজম হচ্ছে না। বহু কষ্টে একটা বদহজমযুক্ত ঢোক গিলল, এরপর হাঁ হুতাশ করে বলল, হায় হায় হায়, এসব কি বললি রে পিহু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শেষে কিনা তুই তুরান ভাইকে বিয়ে করে নিলি? সিরিয়াসলি? একবারও নিজের বান্ধবীটার কথা ভাবলি না? হায় রে, আমার মনটাই ভেঙে গেল। ইস, আমার কত স্বপ্ন ছিল তুরান ভাইয়ের সাথে প্রেম করার, আমার স্বপ্ন এভাবে শেষ হয়ে গেল। আমি তো কিছুতেই মানতে পারছি না। নুরির কথা শুনে ওর দিকে আগুন চোখে তাকালো পিহু, যেন নুরির কথা ওর একদম পছন্দ হয়নি। নুরির কথার মাঝেই ওর পিঠে দুম করে একটা কিল মেরে বলল, শাকচুন্নি একটা, তোর এত বড় সাহস, তুই আমার তুরান ভাইয়ের দিকে নজর দিস? নজর তো আগে থেকেই ছিল, নতুন করে দিইনি তো। খবরদার বলে দিচ্ছি নুরি, যদি আমার তুরান ভাইয়ের দিকে তোর ওই গলে যাওয়া আইসক্রিমের মতো বাজে নজর দিয়েছিস, তাহলে তোকে আমি মেরে শুটকি মতো বানিয়ে ফেলবো, এই বলে দিলাম আমি। পরে গন্ধে তুরান ভাই তো দূর, কোনো পোকামাকড়ও তোর কাছে আসবে না। এদিকে পিহুর কিলটা এত জোরেই ছিল যে নুরির কথা বন্ধ হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথাটা হজম করে নিয়ে বলল, তাই বলে আমাকে মারবি? আমার কি দোষ? এখন তুরান ভাই যদি দেখতে সুন্দর হয় তাহলে আমি কি করব? তুরান ভাইয়ের জন্য আমি একা না, এই কলেজের আরও অনেকেই পাগল। সেই খবর কি তুই রাখিস? শুধু আমাকেই তোর চোখে পড়ে, তাই না? তুই কিন্তু পিহু আরও কিছু বলবে ঠিক এমন সময় বিকট আওয়াজে পিহুর ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ শুনে পিহু থেমে গেল। এবার ভ্রু কুচকে উকি দিল ফোনের দিকে। স্ক্রিনে তুরানের নামটা জলজল করতে দেখে আচমকাই চোখ মুখ অন্ধকার হয়ে এলো পিহুর। কলটা দেখা মাত্রই খট করে কেটে মুখ ফুলিয়ে বসে রইল পিহু। এদিকে রূপা আর নুরি নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে। পিহুকে তুরানের ফোন কেটে দিতে দেখে ভীষণ অবাক হয়েছে দুজন। কৌতূহল দমাতে না পেরে রূপা বলেই ফেলল, কাহিনী কি বলতো? তুই তুরান ভাইয়ের ফোন কাটলি কেন? কথা বলবো না ওনার সাথে, তাই কেটে দিয়েছি। কিন্তু কেন? রেগে আছি আমি। উনি একটা খারাপ লোক, গ্রাম থেকে ফেরার পরের দিনই সে সকালে ঢাকা চলে গেছে। আমি আর উনি তো একই রুমে ছিলাম, কিন্তু বাজে লোকটা আমার সাথে দেখা না করেই চলে গেল। একটাবার তো ডেকে বলতে পারতো যে পিহু আমি চলে যাচ্ছি, বলে গেলে কি এমন ক্ষতি হতো? পাষাণ মানব একটা সে। উনি আমায় একদমই পছন্দ করে না, তাই আমিও ওনার সাথে কথাই বলবো না। পিহুর কথা শুনে নুরি লাফিয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে বাহ, এ তো মেঘ না চাইতেই জল। তোর আর তুরান ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, এর মানে আমি একটা চান্স পেলাম। থ্যাংক ইউ পিহু, তুই ঝগড়া কন্টিনিউ কর কেমন, তাহলে আমি একটা চান্স নিতে পারবো। এমনিতেই পিহুর মেজাজ খিটখিটে হয়ে আছে, তার ওপর নুরির কথায় পিহুর মেজাজ যেন এবার আরও বিগড়ে গেল। নুরির কান টেনে ধরে রাগে হিসহিস করে বলল, একটা কথা কানে মাথায় চোখে সহ পুরো শরীরে ঢুকিয়ে নে নুরি, তুরান ভাই আমার, আমার মানে শুধুই আমার। শত ঝগড়া হলেও সে আমার, তাই কোনো চান্স নিয়ে লাভ নেই, কারণ আমি তো তাকে ছাড়ছি না, বেঁচে থাকতে কোনোদিনও ছাড়বো না। এ তো পাষাণ কেন হচ্ছিস ভাই? উনি আমার ব্যক্তিগত সম্পদ। দুজনের ঝগড়া বাড়াবাড়ি পর্যায়ে যেতে দেখে দুজনকে থামিয়ে দিল রূপা। দুজনার মাঝখানে ঢুকে সরিয়ে নিয়ে বলল, তোদের এত ঝগড়া কেন করতে হয় বলতো? সারাক্ষণ শুধু ঝগড়াই করতে থাকিস, তোরা এখনো বড় হলি না? এরই মাঝে পিহুর ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখল এবার প্রয়াস ফোন করেছে। পিহুর ফোনে ভাইয়া নাম ভাসতে দেখে চোখ জোড়া জলজল করে উঠল রূপার। আখি দুয়ারে ভেসে উঠল এক রাস মুগ্ধতা। এরই মাঝে ফোনটা নিয়ে রিসিভ করে কানে চেপে ধরল পিহু। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই বনু? সেই কখন থেকে খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, দেখলাম ক্লাসেও নেই। ক্লাসে পাবে কি করে, আমি তো লাইব্রেরিতে আছি। ও আচ্ছা, চলে আয়, বাসায় যেতে হবে, আজ আর ক্লাস করতে হবে না। তুমি নিচে দাঁড়াও, আমি আসছি। এটুকু বলেই ফোনটা কাটল পিহু। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা দরজার দিকে হাঁটা দিল। এমনিতেই মন মেজাজ ভালো না। কলেজে এসেছিল যাতে রূপা আর নুরির সাথে আড্ডা দিলে মন ভালো হয়ে যায়, কিন্তু এখানে এসে তো মেজাজটা আরও বেশি বিগড়ে গেল। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে যেতে যেতে বলল, আসি আমি, ভাইয়া নিতে এসেছে, কাল দেখা হবে।
বলেই আর কাউকে কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল পিহু। নিচে এসে দেখল প্রয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। পিহুকে আসতে দেখে ফোনটা পকেটে পুরে নিয়ে বলল। চল। পিহুর একটা হাত ধরে গেটের দিকে পা বাড়ালো। 2 কদম গিয়ে হঠাৎ চলন্ত কদম জোড়া থামিয়ে দিল প্রয়াস। ওর কেন জানি মনে হচ্ছে কেউ একজন ওকে গভীর চোখে পর্যবেক্ষণ করছে। ঘাড় ঘুরিয়ে পেছনে দোতলার বারান্দায় তাকালো একবার। বারান্দার পিলারের পেছনে কেউ একজন আছে। প্রয়াসকে তাকাতে দেখে নিজেকে আড়াল করতে পিলারের পেছনে দাঁড়িয়েছে। তবে যার চোখ ফাঁকি দিতে লুকানোর এত প্রচেষ্টা, সেই তো তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখেই ফেলেছে। এবং নিজেকে লুকিয়ে রাখা ব্যক্তিটাকে, সেটা প্রয়াস খুব ভালো করেই জানে। সামনে ফিরে মুচকি হাসল প্রয়াস। মাথা ডানে বামে নাড়িয়ে হাসতে হাসতে চলে গেল। প্রয়াস চলে যেতেই পিলারের পেছনে লুকিয়ে থাকা ব্যক্তিটি বাইরে বেরিয়ে এলো। তার ঠোঁটেও মুচকি হাসি। অনেকদিন পর পছন্দের মানুষকে দেখে মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে। বাসায় ফিরে নিজের ঘরে ঢুকতেই আচমকা চমকে উঠল পিহু। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চোখজোড়া বড় বড় হয়ে গেল মেয়েটার। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পিহু বিস্মিত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা কিভাবে সম্ভব? পিহুর কাছে মনে হচ্ছে যেন সে স্বপ্ন দেখছে। সামনে দাঁড়ানো ব্যক্তি এখানে কিভাবে আসলো? তার তো এখানে আসার কথা ছিল না। সবকিছু কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। যত সময় গড়াচ্ছে, পিহুর মনের বিস্ময় ধীরে ধীরে ভয়ে পরিণত হচ্ছে। সামনে দাঁড়ানো ব্যক্তিকে আগুন চোখে তাকিয়ে থাকতে দেখে পিহুর হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল বহুগুণ। ভয় হচ্ছে পিহুর, ভীষণ ভয় হচ্ছে। এই কয়দিন যে দুঃসাহসিকতা সে দেখিয়েছে, তার ফল এবার ভোগ করতে হবে। ভাবতেই পুরো দেহ কেঁপে উঠল পিহুর। পিহুর কাঁপুনির মাঝেই ওর হাতটা খপ করে ধরে ফেলল সামনে দাঁড়ানো ব্যক্তি। এতে যেন পিহুর কাঁপুনি আরও বেড়ে গেল। এই লোকের হাবভাব ভালো না, আবার থাপ্পড় টাপ্পড় মেরে দেবে নাকি? অদৃশ্য আতঙ্কে পিহু কেঁদে দিবে দিবে ভাব। অসহায় চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। পিহুর সেই অসহায় নজরের পরোয়া না করে হাতটা চেপে ধরে টানতে টানতে সেই নিয়ে গেল পিহুকে। সামনের ব্যক্তির এমন কঠিন মুখ দেখে পিহু বুঝে গেছে আজ আর ওর রক্ষা নেই। পিহুকে টানতে টানতে রুমে নিয়ে এসে হালকা ধাক্কা দিয়ে হাতটা ছেড়ে দিল তুরান। এরপর ঠাস করে দরজা আটকে দিয়ে ঘুরে দাঁড়ালো। এদিকে পিহুর ভয়ের নাজেহাল অবস্থা। খাটের মাথার পাশে দাঁড়িয়ে ভয় থরথর করে কাঁপছে। তুরানকে দরজা আটকাতে দেখে ভয়টা যেন আরও কয়েক ধাপ বেড়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখল বাঁচার কোনো রাস্তা আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রাস্তাই নেই বাঁচার। এলোমেলো চোখে আরও একবার পুরো ঘরে নজর বুলালো পিহু। তৎক্ষণাৎ নজরে পড়ল ব্যালকনির দরজা। দরজাটা হাট করে খোলা। দৌড় দেবে কি? ব্যালকনিতে গেলে তো আর তুরান ওকে ধরতে পারবে না ভেবেই দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পিহু। কিন্তু পিহুর শেষ আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে তুরান এসে খপ করে পিহুর এক হাত ধরে ফেলল। হ্যাচকা টানে হাতটা মুড়িয়ে পেছনে মুচড়ে ধরে বলল, ব্যাগের মতো খুব লাফিয়েছে সাতক্ষণ। এবার বাচ্চার মতো যে মুখটা আছে সেটা খোল আর ফটাফট বল, এই দুঃসাহস কিভাবে দেখালে? তুরান কথাগুলো শান্তভাবে বললেও ওর চোখ দুটো রাগে লাল হয়ে আছে। স্বাস্থ্যবান মুখটাও কিছুটা শুকিয়ে গেছে যেন। ক্লিন শেভ, গালে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। কেমন যেন অদ্ভুত, উদ্ভ্রান্তের মতো লাগছে। এদিকে তুরানকে এত রাখতে দেখে ভয়ে পিহুর মুখ থেকে কথাই বের হচ্ছে না। বলতে চেয়েও কিছু বলতে পারছে না। পিহুকে কিছু না বলতে দেখে এবার তুরান ধমকে উঠল। কি হলো? এখন কোনো কথা বলছিস না কেন? তুরানের ধমক শুনে কেঁপে উঠল পিহু। মিনমিন স্বরে বলল, কি করেছি আমি? অত ধমকাচ্ছেন কেন? তুরান আরও একটু পিহুর কাছে এগিয়ে এলো। দুটো দেহ লেপটে গেল একে অপরের সাথে। হাতটা আরও একটু শক্ত করে চেপে ধরে বলল, কি করেছিস জানিস না তুই? সিরিয়াসলি বিহু, এটা আমাকে বিশ্বাস করতে হবে? তুই এতটাও নাদান নোস যে আমি কিসের কথা বলছি তুই বুঝতে পারবি না। এবার নাটক নাও করে বল, ফোন কেন ধরছিল না আমার? শুকনো একটা ঢোক গিলল পিহু। ভয় গলাটা শুকিয়ে গেছে মেয়েটার। কোনো মতে ঢোক গিলে আমতা আমতা করে বলল, রাগ করে ধরিনি। পিহুর কথা শুনে ভ্রু কুঁচকে গেল তুরানের। হাতের বাঁধন কিছুটা ঢিলে হয়ে আসলো এবার। পিহুর দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে রাগ করেছিস মানে? আর কিসের জন্য বা রাগ করলি? জানাতে ইচ্ছুক নই। পিহুর দৃষ্টি এলোমেলো। মনে মনে কথা সাজাচ্ছে, কিন্তু যুক্তিপূর্ণ কোনো কথাই সাজিয়ে উঠতে পারছে না। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। পিহুর এই এক সমস্যা। গোপনে কত শত গালি দেয় তুরানকে, কত শত পরিকল্পনা করে তুরানকে শায়েস্তা করার, কিন্তু সামনে আসলেই সব গুলিয়ে জগা খিচুড়ি হয়ে যায়। পিহুকে জবাব দিতে না দেখে তুরানের সরু দৃষ্টি আরও সরু হয়ে এলো। জবাব পেতে দেরি হওয়ায় রাগের পারদ তর করে বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বাজখাই গলায় ধমকে উঠল, কথা বলছিস না কেন বেয়াদব? আচমকা তুরানের ধমকে দৃশ্যমানভাবে কেঁপে উঠল পিহু। কথাগুলো সব গলার কাছেই আটকে গেল। অধৈর্য তুরান পিহুর ঘাড়ের কাছের চুলের গোছা খামচে ধরল। দুজনের ওষ্ঠ একে অপরের সঙ্গে ছুঁই ছুঁই। ওষ্ঠে ছোঁয়া লেগেছে কি? হ্যাঁ লেগেছে তো, তবে তার গভীরতা ছিল খুবই ক্ষীণ।
নিজেদের মধ্যেকার সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিয়ে পিহুকে সর্বোচ্চ নিজের সাথে মিশিয়ে নিল তুরান। দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল। পিহুর চোখ দিয়ে এবার গড়গড়িয়ে অশ্রু ঝরে পড়ল। মুহূর্তেই ফুপিয়ে উঠে বলল, আপনি একটা খারাপ লোক। ফোন ধরিনি, বেশ করেছি। আপনি সেদিন আমায় না বলে ঢাকা চলে এলেন কেন? আমার বুঝি কষ্ট হয় না? আমি রাগ করেছি আপনার উপর, তাই আমি ফোন ধরিনি, আর ধরবো না। আপনার সাথে কথাই বলবো না আমি। একদমে কথাগুলো বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল পিহু। অভিমানে বুকটা ভারী হয়ে উঠেছে। রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। তুরান ওকে না বলে কেন চলে গেছিল? বলে গেলে কি হতো? এই কষ্ট পিহু কিছুতেই ভুলতে পারছে না। চোখ দুটো জ্বলছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। উপরের দিকে তাকিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করল পিহু, কিন্তু কোনো লাভ হলো না। চোখ দুটো একটু বেশিই বেইমানি করছে। সময়টা তখন দ্বীপ্রহর। বাইরে সূর্যের তীব্র উত্তাপে দুজন ঘেমে নিয়ে একাকার। তুরান শান্ত চোখে তাকিয়ে রইল পিহুর দিকে। অতিরিক্ত গরমে পিহুর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। সূর্যের এক ফালি আলো জানালা ভেদ করে সোজা এসে পড়েছে পিহুর মুখে। ফর্সা নাকে ঘামের ফোঁটাগুলো সকালের সবুজ ঘাসের উপর শিশিরের বিন্দুর মতো লাগছে। এরপর তুরানের নজর গেল পিহুর চোখের দিকে। কত অবলীলায় অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে। সূর্যের তীক্ষ্ণ আলোতে পিহুর চোখে চিকচিক করতে থাকা পানির কণাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বুকের ভেতর ধক করে উঠল তুরানের। এই চোখে পানি যে তুরান একদম সহ্য করতে পারে না। বুকটা ক্ষতবিক্ষত হয়ে যায়। পিহুকে বোঝাতে নিজের পক্ষে তুরান কিছু বলবে, তার আগেই পিহু বলতে শুরু করল। জানি না আপনার দেহে আঘাতগুলো আমায় ঠিক কতটা কষ্ট দেয়, বুকে ব্যথা করে আমার কতটা, দম আটকে আসে আমার। আপনার মতে আমি এখনো বাচ্চা। হ্যাঁ, মানলাম আমার বুদ্ধি কম, মানলাম আমি বাচ্চামো করি, মানলাম গুছিয়ে সংসার করার মতো কোনো গুণই আমার মধ্যে নেই। আর এটাও মানলাম যে আমাদের বিয়েটাও হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে। কিন্তু তাই বলে কি আমায় একটা সুযোগ দেওয়া যায় না? আপনি তো বড়, আপনি তো আমায় শেখাবেন, সব বুঝিয়ে দেবেন। আপনি বুঝিয়ে দিলে তো আমি সংসারটা আপন করে নিতে পারি, তাই না? কিন্তু আপনি তা না করে আমাকে অবহেলা করছেন। বারবার বুঝিয়ে দিয়েছেন আপনার জীবনে আমি অযাচিত মূল্যহীন কোনো জড়বস্তু। তা না হলে ঢাকা যাওয়ার আগে অন্তত একবার আমায় বলে যেতেন আপনি। যতই হোক আমি আপনার স্ত্রী, কিন্তু আপনি হয়তো বলার প্রয়োজন বোধই করেননি। আপনি চলে যাওয়ার খবর আমায় অন্য কারো কাছ থেকে শুনতে হলো কেন? রাতে তো একই ঘরে ছিলাম আমরা। তাহলে আপনার কাছে তো আমার কোনো গুরুত্বই নেই। সব থেকে বড় কথা, আপনি তো আমার ভালোই বাসেন না। কথাগুলো বলতে বলতে মাথা নিচু করে নিল পিহু। এই চোখ দুটো আজ খুব বেশি বেইমানি করছে। পিহুর কথাই শুনছে না। এত চেষ্টা করেও কান্নাগুলোকে আটকাতে পারছে না। তারা যেন বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। শেষ চেষ্টা করল পিহু কান্না আটকানোর, কিন্তু ব্যর্থ হল। পিহুর সকল প্রচেষ্টা ভেঙে আপন গতিতে ঝরতে শুরু করল তারা। এই পর্যায়ে পিহু ফোপানোর পরিবর্তে শব্দ করে কেঁদে ফেলল। এদিকে তুরান হতবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তুরান তো এত কিছু ভেবে এটা করেনি। ও তো শুধু চেয়েছিল পিহু ওর গুরুত্বটা বুঝুক। তুরান না বলে চলে গিয়ে দেখতে চেয়েছিল পিহু ওকে মিস করে কিনা, তুরানের জন্য ছটফট করে কিনা। কিন্তু এই মেয়ে যে মনে মনে অভিমানের পাহাড় জমিয়ে বসে আছে, সেটা তুরান স্বপ্নেও ভাবেনি। যদি জানতো যে তার এই ছোট্ট একটা কাজের জন্য পিহু কষ্ট পাবে, কান্না করবে, তাহলে এমন কাজ করার দুঃসাহস তুরান কখনো দেখাতো না। এখন নিজের উপরেই রাগ হচ্ছে তুরানের। পিহুকে বোঝাতে সে এগিয়ে এসে বলল, পিহু, শোন আমার কথা। আসলে আমি জানেন, এই ছোট্ট মনে অনেক কষ্ট হয়, অভিমানও হয়, কিন্তু আফসোস আমি ছোট বলে আপনি আমাকে অবহেলা করে গেলেন। একবার বোঝারও চেষ্টা করলেন না আমায়। কি এমন ক্ষতি হতো আমায় একটু বুঝলে, আমার সাথে একটু মানিয়ে নিলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। কান্নাগুলোর উপর পিহুর চরম বিরক্ত। এখন রুমে গিয়ে একান্তে কান্না না করলে মন হালকা হবে না। পিহুর চলে যাওয়ার দিকে কিছুক্ষণ ব্যথাতুর চোখে তাকিয়ে রইল তুরান। এই সামান্য ব্যাপার এতদূর গড়াবে সেটা তুরান ভাবতেই পারেনি। বিগত 5 দিন ধরে পিহু ওর ফোন ধরছে না। পিহুকে দেখার জন্য, একটু ওর আওয়াজ শোনার জন্য তুরানের বুকটা ভীষণ ছটফট করছিল। কিন্তু এই মেয়েটা কথাই বলছিল না। তাই আর থাকতে না পেরে বুকের ঝড় থামাতে তুরান পাগলের মতো ছুটে চলে এসেছে ঢাকা থেকে রাজশাহী। এসেছিল তো ওর ফোন না ধরার দুঃসাহসিকতা দেখানোর জন্য পিহুকে শাস্তি দিতে। কিন্তু এদিকে যে পিহু উল্টো তুরানের ওপরই অভিমান করে বসে আছে, সেটা তুরান বুঝতে পারেনি। রেগে হাতের ফোনটা একদিকে ছুঁয়ে ফেলে দিল তুরান। ফ্লোরে পড়ে ফোনটা 3 টুকরো হয়ে 3 দিকে ছড়িয়ে পড়ল। হাতের কাছে রাখা ফুলদানিটাও হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল তুরান। ফুলদানিতে তাজা গোলাপ ফুল ছিল, তার একটা কাঁটা হাতে লেগে হাত হালকা কেটেও গেল তুরানের। কিন্তু সেদিকে যেন তার বিন্দুমাত্র হুঁশ নেই। বারবার পিহুর কান্নারত মুখটা চোখের সামনে ভাসছে।
খাটের উপর বসে মাথার চুল খামচে ধরল তুরান। সংসার জীবন এত জটিল কেন? আর মেয়েদের মধ্যেই বা এত প্যাচ কেন? সহজ একটা কথা প্যাচাতে প্যাচাতে কোন দিকে নিয়ে যায় এরা? এখন এই পাগলিকে মানাতে তুরানের কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। নিজের ঘরের ব্যালকনিতে বেশ আয়েসি ভঙ্গিতে বসে আছে প্রয়াস। হাতে তার ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কল লিস্ট থেকে একটা নম্বর বের করে কল করল। রিং হচ্ছে, তবে ওপাশের ব্যক্তি বোধহয় মহাব্যস্ত, তার ফোন ধরারই সময় নেই। ভ্রু কুঁচকে গেল প্রয়াসের। এত কিসের ব্যস্ততা যে ফোন ধরার সময় নেই? বাজতে বাজতে কেটে গেল ফোনটা। একই নম্বরে আবারও ডায়াল করল প্রয়াস। কিছুক্ষণ রিং বাজায় পর রিসিভ হলো ফোনটা। ওপাশ থেকে ভেসে এলো একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ। হ্যালো, ফোন কেন ধরছিলে না? কেন ধরবো? মজা করছো আমার সাথে? বালাইসাত, তুমি কি আমার বেয়াই নাকি যে মজা করব? তাই? তাহলে সামনে কেন আসছো না? এই লুকোচুরি কেন? বলেছি তো, নিজের বাবা মাকে সাথে করে আমার বাড়ি আসো, তখন সামনে যাব। তার আগে তোমাকে আর দেখা দিচ্ছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি তো জানোই আমি এখনো কোনো চাকরি করি না। এই মুহূর্তে বিয়ের কথা বাসায় বলবো কিভাবে? আর তাছাড়া তোমার বাবা কি একটা বেকার ছেলের সাথে তোমার বিয়ে দেবে? এত কিছু জানি না আমি। তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না, তাই বিয়ে মাস্ট। আগে বিয়ে করো, তারপর সব। বাই। বলেই অপর পাশ থেকে খট করে ফোনটা কেটে দিল। ফোনের দিকে হতাশার চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রয়াস। মেয়েটা কিছুদিন হলো বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আজকাল সে নাকি প্রয়াসটি নিয়ে ইনসিকিউর ফিল করে, তাই যত দ্রুত সম্ভব বিয়ে করে নিতে বলছে। এই জেদ ধরে দেখা করা বন্ধ করে দিয়েছে। কিছুতেই সামনে আসছে না, কারণ সে জানে প্রয়াস বেশি দিন তাকে না দেখে থাকতে পারবে না, তাই এই কায়দা করছে। চিন্তায় পড়ে গেল প্রয়াস। এখন বাসায় বিয়ের কথা কিভাবে বলবে? কিছুদিন আগে পিহু আর তুরানের সেই অনাকাঙ্ক্ষিত বিয়ে নিয়ে তার বাবার মনে এখনও সংশয় আছে। এই মুহূর্তে প্রয়াস নিজের বিয়ের কথা তুললে তার বাবা কি তাকে আস্ত রাখবে? ভাবনায় পড়ে গেল প্রয়াস। পিহু কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। প্রয়াস ব্যালকনিতে বসে দরজার দিকে মুখ করেই ভাবছিল। এমন সময় পিহুকে কাঁদতে কাঁদতে যেতে দেখে ভ্রু গুচকে গেল তার। সঙ্গে সঙ্গে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। কি হলো তার বোনের? ব্যস্ত পায়ে হেঁটে এলো পিহুর রুমের সামনে। হাত দিয়ে দরজা ধাক্কা দিয়ে বলল, বনু, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? আর তুই তো তুরান ভাইয়ের সাথে গেছিলি, সে কোথায়? বনু, কাঁদছিস কেন বল? ভাইয়াকে বলবি না? এমন সময় আচমকাই প্রয়াসের পেছনে এসে দাঁড়ালেন আসলাম সাহেব। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হঠাৎ বাবাকে নিজের পাশে দেখে চুপ হয়ে গেল প্রয়াস। তুরান আর তার বোনের মধ্যে কিছু একটা হয়েছে, সেটা প্রয়াস বেশ বুঝতে পারছে। তবে বাবাকে এটা বুঝতে দেওয়া যাবে না। তার বাবা এমনিতেই এই বিয়েতে রাজি ছিলেন না, এখনও বিয়ের বিষয়টা মন থেকে মেনে নিতে পারেননি। এখন দুজনের মধ্যে ঝামেলা হয়েছে শুনলে পরিস্থিতি আরও ঘেটে যাবে। তাই কথা ঘুরিয়ে নিয়ে প্রয়াস বলল, কিছু না বাবা, আসলে বনুর ঘরে আমার ল্যাপটপটা ছিল, সেটা নিতে এসেছিলাম, কিন্তু বনু মনে হয় ওয়াশরুমে গেছে। সমস্যা নেই, পরে নেব। তুমি চলো, মা ডাকলো একটু আগে। প্রয়াসের কথায় সন্দেহের চোখে তাকালেন আসলাম সাহেব। তবে তার সন্দেহ গভীর হল না, কারণ তখনই নিচ থেকে পিয়াসা বেগম ডেকে উঠলেন তাকে। স্ত্রীর ডাক শুনে আসলাম সাহেব আর কিছু না বলে নিচে চলে গেলেন। বাবা চলে যেতেই বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল প্রয়াস। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। পিহুর দরজার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভাবল। ওকে ডেকে আর লাভ নেই, এখন যাকে দিয়ে সমস্যার সমাধান হবে তাকেই ডাকতে হবে। ভেবেই পকেট থেকে ফোন বের করে একটা নম্বরে ডায়াল করতে করতে নিজের রুমে চলে গেল প্রয়াস। নিশুথি রাত, নিস্তব্ধ চারিদিক, আশপাশে নেই কোনো আলোর চিহ্ন। আকাশে আজ পূর্ণিমা চাঁদ উঠেছে। কৃত্রিম আলো না থাকলেও চাঁদের উজ্জ্বল আলোয় পুরো ঘর আলোকিত হয়ে আছে। ভরা পূর্ণিমার আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এখন সময় রাতের দ্বীপ্রহর। বাসার সবাই ঘুমে বিভোর, জেগে নেই কেউ। এই নিস্তব্ধ রাতে দূর থেকে কিছু বেওয়ারিশ কুকুরের ডাক শোনা যাচ্ছে শুধু। রাতে হয়তো কাউকে বেরোতে দেখে আপন গতিতে ঘেউ ঘেউ করছে। আধারিয়া রাতের নিস্তব্ধতায় কুকুরের ডাকের পাশাপাশি হালকা ফোঁপানোর আওয়াজ ভেসে আসছে বাতাসে। সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো তুরান। ঘুমিয়ে আছে পিহু, কিন্তু ঘুমের মধ্যেও থেকে থেকে হালকা ফোঁপাচ্ছে। পিহু যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সেটা তুরান বেশ বুঝতে পারছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো তুরান। পিহুর মাথার পাশে বসে মুখের ওপর পড়ে থাকা অবাধ্য এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল তুরান। বেঘরে ঘুমাচ্ছে পিহু। অতিরিক্ত কান্নার ফলে এখনও থেকে থেকে ফুপিয়ে উঠছে। তুরানের মনে উঠল প্রলয়কারী ঝড়।
ঝড়ের তাণ্ডবে বুকের বাঁ পাশে থাকা মন নামক বস্তুটা কেঁপে কেঁপে উঠছে বারবার। এই ঝড়টা থামানো দরকার, যত দ্রুত সম্ভব থামানো দরকার। আর এই অশান্ত ঝড় শান্ত করতে পারে একমাত্র পিহু নামক তুরানের প্রাণ পাখিটাই। ভাবতে ভাবতে পিহুর পাশে আস্তে করে শুয়ে পড়ল তুরান। একটানে পিহুকে কাছে নিয়ে এসে মাথাটা বুকের সাথে চেপে ধরল। এখন শান্তি লাগছে। বেপরোয়া ঝড়টাও যেন শক্তি হারিয়ে নেতিয়ে পড়ছে ধীরে ধীরে। পিহুর ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল তুরান। পিহুর মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, আমার পিহু পাখি যে এত বেশি অভিমান হয়ে গেছে সেটা তো আমি জানতামই না। আমার ছোট্ট পাখিটা দেখছি অভিমান করতে শিখে গেছে। এই খবর না রাখার জন্য এই পাপির কি শাস্তি প্রাপ্য? কোষে একটা চুমু দিলে কি শাস্তি দেওয়া হবে নাকি অন্য কিছু? অনমনে হাসল তুরান। পিহুকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই কেন বড় হচ্ছিস না পিহু? আর কত অপেক্ষা করবো তোর বড় হওয়ার? এই দেখ না, তুই আমার উপর অভিমান করেছিস, কিন্তু আমি তোর অভিমান ভাঙাতে তোকে কাছে টানতে পারছি না। আমার ভালোবাসা দিয়ে তোর সব রাগ অভিমান ভুলিয়ে দিতে পারছি না। তুই ছোট বলে তোর কাছে ভালোবাসা প্রকাশ করতে পারছি না। কাছে গেলে যদি তোর কোনো ক্ষতি হয় সেই ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছে। তোর বড় হওয়ার অপেক্ষা করছে। এভাবে কতদিন চলবে বল? আমারও তো ইচ্ছে করে তোকে কাছে পেতে, তোকে আপন করে নিতে, নিজের ভালোবাসা তোকে রাঙিয়ে দিতে। শুধুমাত্র তুই ছোট বলে সবকিছু থেকে নিজেকে সংযত রেখেছি। এসব কি তুই বুঝিস না? বুঝিস না? বুঝলে আমার অভিমান করে থাকতে পারতি না। থেমে গেল তুরান। সামান্য বিরতি নিয়ে ফের বলতে লাগল, জানিস এই কয়দিন তোর মুখটা না দেখে, তোর গলার আওয়াজ না শুনে বুকের ভেতর কতটা ছটফট করছিল আমার। দম বন্ধ হয়ে আসছিল, শ্বাস নিতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম না। এই কটা রাত নির্ঘুম কাটিয়েছে, সহ্য করতে না পেরে ছুটে চলে এসেছে। আর এসে দেখছে এখানে তুই অভিমান করে বসে আছিস। এটা কি ঠিক? পিহু নিরুত্তর। কেমন যেন বিড়াল ছানার মতো গুটিয়ে গেছে তুরানের বুকে। ঘুমকাতুরে মেয়েটা তুরানের আর্তনাদগুলো শুনল কিনা কে জানে। হয়তো শুনেছে, অথবা কিছুই শোনেনি। ফোন হাতে ব্যালকনিতে হতভম্ব হয়ে বসে আছে প্রয়াস। বিগত 1 ঘন্টা ধরে একটা নম্বরে ডায়াল করে যাচ্ছে, কিন্তু অপর পাশের ব্যক্তির যেন তাতে কোনো মাথা ব্যথা নেই। নিষ্ঠুরের মতো বারবার ফোন কেটে দিচ্ছে। শেষে একটা খুদে বার্তা দিয়েছে, তাতে লেখা আছে, আগে বীর পুরুষের মতো বাসায় বিয়ের কথা বলো, তারপর অন্য কথা। তার আগে তোমার সাথে কোনো কথা নেই। প্রেম তো অনেক দিন করলাম, এবার বিয়ে করব। এরপর ফোন অফ করে রেখেছে। তখন থেকে প্রয়াস এমন হতভম্ব হয়ে বসে আছে। কিছুক্ষণ সেভাবেই বসে থাকার পর সামনের দিকে সামান্য ঝুঁকে গেল। 2 আঙ্গুলে মাথাটা চেপে ধরে নিজে নিজেই বিড়বিড় করল, এই মেয়েটা আমাকে চরিত্রহীন প্রমাণ করতে চাইছে নাকি? এখন বাসায় নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলবো? সবাই তো সোজা আমাকে বিয়ে পাগল উপাধি দিয়ে দেবে। তাছাড়া বাবাকে রাজি করাবো কিভাবে? কি যন্ত্রণা! বিড়বিড় করতে করতে এসে বিছানায় গা এলিয়ে দিল প্রয়াস। আর চিন্তা করা যাচ্ছে না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এখন ঘুমোনো দরকার। সকালে সবার আগে ঘুম ভাঙল পিহুর। আজ সূর্যের আলোর তেজ অন্য দিনের তুলনায় একটু বেশিই যেন। মনে হচ্ছে সূর্যমামা আজ বেজায় রেগে আছে, তাই তো এই সকাল সকাল নিজের উত্তাপ দিয়ে ধরনের সব কিছু ঝলসে দিতে চাইছে। আড়মোড়া ভেঙে জানালার দিকে তাকালো পিহু। রাতে জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল সে। জানালার দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ে গেল। গতকাল রাতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিল সেটা বুঝতেই পারেনি পিহু। মনটা আবার খারাপ হয়ে গেল মেয়েটার। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে উঠতে গিয়ে কিছু একটার সাথে বাধা পেল। কেউ পিহুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। সামনের দিকে তাকাতেই পিহুর চোখে পড়ল ঘুমন্ত তুরানের মুখ, যে পিহুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তুরানকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে গেল পিহু। রাতে তুরান যে এসে ওর সাথে শুয়েছে সেটা পিহু বুঝতেই পারেনি। মুহূর্তেই গতদিনের কথা মনে পড়ে রাগ বাড়ল পিহুর। মোচড়ামোচড়ি করে তুরানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন তো, এবার চিপকে আছেন কেন আমার সাথে? উঠবো আমি। বলেই তুরানের থেকে ছোটার জন্য মোচড়ামোচড়ি করতে লাগল। পিহুর এমন নড়াচড়ায় ঘুমটা পাতলা হয়ে গেল তুরানের। পিট পিট করে চোখ মেলে তাকালো একবার, পিহুর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, উফ পিহু, এত নড়াচড়া করছিস কেন? একটু ঘুমোতে দে না প্লিজ। গত 4-5 দিন ঘুমোতে পারেনি, এখন একটু শান্তিতে ঘুমাবো। তুরানের কথায় তেতে উঠল পিহু। ঝাঝালো কণ্ঠে বলল, ছাড়ুন বলছি আমায়। আপনাকে তো আমি ঘুমোতে বারণ করিনি। আমাকে ছেড়ে দিয়ে তারপর ঘুমান আপনি। পিহুর শেষের কথা শুনে ফট করে চোখ মেলে তাকালো তুরান। পিহুকে আরও একটু শক্ত করে ধরে বলল, ছাড়ার জন্য তো ধরিনি,
তোকে ধরতে আমাকে কত কাঠ খড় পোড়াতে হয়েছে জানিস? এত পরিশ্রম তো আমি পরীক্ষার জন্যও করি না। আর বলছিস ছেড়ে দিতে? সেটা তো সম্ভব নয়। মানে? মানে কিছু না, একটু ঘুমোতে দে না প্লিজ। এমন কেন করছিস? বেশ, ঘুমান তবে আপনি। আমায় ছাড়ুন, দম বন্ধ হয়ে আসছে আমার। পিহু তৎক্ষণাৎ নজর সরিয়ে নিল। নাকের ডগায় ছেয়ে গেল লাজুকলতার সামান্য আভাস। এলোমেলো দৃষ্টি ফেলে কথা ঘুরিয়ে বলল, আপনি বোধহয় কালকের কথা ভুলে গেছেন। এই পর্যায়ে টনক লড়ল তুরানের। সে ভুলেই গেছিল পিহুর রাগের কথা। হাতের বাঁধন আলগা করল কিছুটা, তবে ছাড়ল না। নত সুরে বলল, আমি সরি পিহু, বিশ্বাস কর আমি এত কিছু ভেবে কিছু করিনি। তুই ঘুমিয়েছিলি তাই ডেকে বিরক্ত করিনি। সত্যি বলছে, আমি যদি জানতাম এটার জন্য তুই রাগ করবে বা তোর মন খারাপ হবে, তাহলে সেদিন তোকে না বলে চলে যাওয়ার দুঃসাহস কখনো দেখাতাম না। তোর মন খারাপ দেখলে আমার বুকে যে কতটা রক্তক্ষরণ হয় সেটা যদি তোকে দেখাতে পারতাম। প্লিজ আর রাগ করে থাকিস না, এমন ভুল আর হবে না। এবার মতো মাফ করে দে। তুরানের আকুতি ভরা কণ্ঠে কথাগুলো শুনে পিহুর সব রাগ সব অভিমান গলে পানি হয়ে গেল যেন। তবুও তুরানকে একটু শাস্তি দিতে বলল, বেশ, ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আপনাকে 20 বার কান ধরে উঠবস করতে হবে। পিহুর কথা শুনে ভ্রু কুঁচকে গেল তুরানের। হাতের বাঁধন আরও একটু আলগা হতেই লাফ দিয়ে নিচে নেমে গেল পিহু। এদিকে পিহুর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তুরান। এরপর চেঁচিয়ে উঠে বলল, হোয়াট? পাগল হয়ে গেছিস? এসব কি ধরনের ছেলে মানুষে? এটাই হলো আপনার শাস্তি। যদি আমার কথা না মানেন তাহলে আমি আপনাকে ক্ষমা করব না, নাহলে কখনো ক্ষমা করব না বলে দিলাম আমি। পিহুর দিকে অসহায় চোখে তাকালো তুরান। এটাই হওয়ার বাকি ছিল। মানে এটা কি তার কান ধরে ওঠা বসা করার বয়স? উপায় না পেয়ে তুরান বলল, বেশ, মেনে নিলাম। দোষ যখন করেছে তখন শাস্তি তো পেতে হবে। বলেই নিচে নেমে কান ধরে ওঠা বসা করতে শুরু করল। পিহু সামনে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তুরানকে জব্দ করতে পেরে পিহু তো মহা খুশি। গুনে গুনে 20 বার ওঠা বসা করার পর জোরে একটা দম ছাড়ল তুরান। যদিও এসব ওঠা বসা করায় তুরানের আহামরি কিছু হয় না, নিয়মিত এক্সারসাইজ করে বিধায় এটা খুবই সাধারণ শাস্তি তুরানের জন্য। তবে কান ধরাটা ছিল অপমানজনক। শাস্তি শেষে পিহুর কাবার থেকে তোয়ালে বের করে ঘাম মুছতে মুছতে বলল, এবার খুশি তো? পিহু যেন এতক্ষণ এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। তুরান প্রশ্ন করতেই পিহু এক গাল হেসে দাঁত কেলিয়ে বলল, খুশি মানে খুব খুশি, যেন আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আর যেন এমনটা না হয়, ওকে? তুরান 2 হাত জোর করে বলল, মাফ চাই, এই ভুল আর কখনো হবে না। ভুলেও আর এমন ভুল করব না। এখন থেকে বউকে না বলে ওয়াশরুমেও যাব না। এবার দয়া করে আপনি অনুমতি দিলে আমি একটু ওয়াশরুমে যেতাম বেবি সাহেবা। তুরানের কথায় পিহুর নিজেকে প্রধানমন্ত্রী মনে হচ্ছে। সেলিব্রিটি ফিলিংস হচ্ছে। নিজের ওপর নিজেরই গর্ব হচ্ছে। বুক ফুলিয়ে বেশ ভাব নিয়ে পিহু বলল, ঠিক আছে, অনুমতি দিলাম, যেতে পারেন এবার আপনি। পিহুর কথা শেষ হতেই তুরান ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। তুরান ওয়াশরুমে ঢুকতেই পিহু নাচতে নাচতে নিচে নেমে এলো। তুরানকে জব্দ করতে পেরে আজ পিহুর মেজাজ একদম ফুরফুরে হয়ে গেছে। এই কয়েকদিনের মন খারাপ যেন এক নিমিষেই গায়েব। ওয়াশরুম থেকে একদম শাওয়ার নিয়ে বেরিয়েছে তুরান। ঘেমে পুরো শরীরে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল। শাওয়ার নিয়ে এখন ফ্রেশ লাগছে। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে নিচে নেমে এলো তুরান। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, যেন তুরানের জন্যই অপেক্ষা করছিল। তুরান বসতেই পিয়াসা বেগম খাবার পরিবেশন করতে শুরু করলেন। পিহু নিজের পছন্দমতো খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। প্রয়াস খাবার নিয়ে বসে প্লেটে শুধু আঙুল ঘোরাচ্ছে। আপাতত সে গভীর চিন্তায় মগ্ন। পিয়াসা বেগম তুরানকে খাবার দেওয়ার সময় তুরান খেয়াল করল পিয়াসা বেগমের হাত কাঁপছে। ভ্রু কুঁচকে গেল তুরানের। পিয়াসা বেগমের দিকে তাকিয়ে বলল, তুমি কি অসুস্থ ফুপি? হঠাৎ তুরানের প্রশ্নে চমকে উঠলেন পিয়াসা বেগম। আর চোখে নিজের স্বামীর দিকে তাকালেন একবার, যে আপাতত গম্ভীর মুখে বসে আছেন। সেদিক থেকে চোখ সরিয়ে ধীরে কণ্ঠে বললেন, না তো, আমি তো একদম সুস্থ আছি। তুই এমন কেন বলছিস? তোমার হাত কাঁপছে তাই মনে হলো তুমি অসুস্থ। পিয়াসা বেগম মিথ্যে হেসে বললেন, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি, তুই আগে খেয়ে নে। তুরান আর কোনো বাক্যব্যয় না করে খাওয়া শুরু করল। কমবেশি সবাই খেলেও আসলাম সাহেব এক লোকমা খাবারও মুখে তোলেননি। গম্ভীর মুখেই বসে আছেন। সবার খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে তিনি তুরানকে উদ্দেশ্য করে বললেন, তুরান বাবা, খাওয়া শেষে একবার আমার রুমে এসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা বলেই আসলাম সাহেব আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে নিজের রুমে চলে গেলেন। স্বামীর যাওয়ার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিললেন পিয়াসা বেগম। এদিকে তুরানও ভ্রু কুচকে তাকিয়ে আছে।
এমন ঘটা করে রুমের ডাকার মানে কি? কি এমন জরুরি কথা যা সবার সামনে বলা যাবে না? ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসা বেগমের দিকে। ফুপির চিন্তিত চেহারা দেখে এবার তুরানেরও কিছুটা চিন্তা হচ্ছে, তবে অযথা ভাবনা চিন্তা করে মাথায় খুব বেশি চাপ দিল না। হাতটা ধুয়ে সোজা পা বাড়ালো আসলাম সাহেবের রুমের দিকে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান, কারও মুখে নেই কোনো কথা। আসলাম সাহেব গম্ভীর মুখে খাটের ওপর বসে আছেন। তার গম্ভীরতায় যেন রুমের পরিবেশটা ভারী হয়ে উঠেছে। তুরান সামনের সোফায় বসে নিজের দক্ষ নজরে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছে। আসলাম সাহেবকে এমন গম্ভীর মুখে বসে থাকতে দেখে তুরান এইটুকুই তো বুঝতেই পারছে যে সামনের ব্যক্তি কিছু কড়া করে বলার জন্য নিজেকে প্রস্তুত করছে। সামান্য ভয় হলো তুরানের, আর ভয়টা পিহুকে নিয়ে। তুরান জানে পিহুকে ও নিজের যতটা ভালোবাসে ঠিক ততটাই আসলাম সাহেবও ভালোবাসেন, হয়তোবা তার চেয়েও বেশি হবে। কারণ একটা মেয়ের জন্য বাবার ভালোবাসা সব চাইতে উপরে। বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। নীরবতা ভেঙে আসলাম সাহেব গলা ঘাঁকেরি দিলেন, যেন তুরানের মনোযোগ নিজের দিকে আনতে চাইছেন, এবং তিনি সফলও হলেন। তুরান নিজের ভাবনার অবসান ঘটিয়ে আসলাম সাহেবের দিকে তাকালো। তুরানের মনোযোগ পেতেই আসলাম সাহেব বলতে শুরু করলেন, দেখো বাবা, তোমার পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্ক অনেক ভালো, হবে নাই বা কেন, আত্মীয় বলে কথা। আর এখন তো তুমি আমার মেয়ের জামাই, সুতরাং সম্পর্কের গভীরতা এখন আগের চেয়ে দ্বিগুণ। আমি আমার একমাত্র কলিজার টুকরো আমি তোমার হাতে তুলে দিয়েছি, তাই তোমাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি। তুরান বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। এই পর্যায়ে এসে সে জবাব দিল, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন ফুপা? আসলাম সাহেব এবার একটু নড়ে চড়ে বসলেন। গম্ভীর মুখটা আরও একটু গম্ভীর করে বললেন, তোমাদের বিয়েটা ছিল অনাকাঙ্ক্ষিত, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা দিতে বাধ্য হয়েছিলাম আমি, না হলে এই বিয়েতে আমি কখনো মত দিতাম না। আমি চেয়েছিলাম আমার বন্ধু ইসাকের ছেলের সাথে পিহুর বিয়ে দিতে। ছেলেটা খুব ভালো, আর্মির চাকরি হয়েছে বুঝলে। আমার ইচ্ছা ছিল ওর সাথেই পিহুর বিয়ে দেওয়ার, কিন্তু মাঝখানে এসব কিছু হয়ে গেল। একটু দীর্ঘশ্বাস ছাড়লেন আসলাম সাহেব, যেন বুকে জমানো হাজার মন ভারী পাহাড় সমান কষ্টের জানান দিচ্ছেন। তুরান কিছু বলল না, শুধু চুপচাপ শুনে যাচ্ছে। আসলাম সাহেব ফের বলতে শুরু করলেন, যাই হোক না কেন, বিয়েটা কিন্তু আমি মেনে নিয়েছি। তাই তো আমার মেয়েকে আমি তোমার বাড়ি পাঠিয়েছি, এই আশায় যে আমার মেয়ে ভালো থাকবে। কিন্তু যদি কখনো দেখি আমার মেয়ে তোমার সাথে ভালো নেই, তাহলে তাকে আবার আমার কাছে ফিরিয়ে আনতে আমি একটুও দ্বিধাবোধ করব না। কথাটা মাথায় রেখো। তুমি বুদ্ধিমান ছেলে, সবই বোঝো, তাই আর বেশি কিছু বলার প্রয়োজন বোধ করছি না। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। কাল আমার মেয়ের চোখে পানি দেখেছি আমি, আর এত বছরের অভিজ্ঞতা এটুকু তো বুঝতে পেরেছি যে ওর চোখের পানির কারণ তুমি। তাই ছোট্ট করে সাবধান করে দিলাম, এমনটা যেন আর না হয়। তোমার জন্য দ্বিতীয়বার আমার মেয়ের চোখে পানি এলে তার ফলাফল ভালো হবে না। আমার মেয়ের তিল পরিমাণ কষ্টও আমি সহ্য করব না। থেমে গেলেন আসলাম সাহেব। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ছাড়লেন। একটানা কথা বলে হাঁপিয়ে গেছেন। তুরানের দৃষ্টি মেঝের দিকে, এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতর খচখচ করছে অনুশোচনাবোধ। পিহুর চোখের পানির কারণ যে তুরান নিজেই, কথা যা মিথ্যে নয়। তাই আর আসলাম সাহেবের কথার কোনো জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে দাঁড়ালো তুরান। ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়েছিলেন পিয়াসা বেগম। ভেতরে কি কথা চলছে সেটা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। তখন তুরানকে বেরোতে দেখে এগিয়ে আসলেন। নিচু কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তুরান? পিহুর বাবা কি বলল? তুরানের পা থেমে গেল তৎক্ষণাৎ। চোয়াল দুটো শক্ত হয়ে আছে, চেহারার ভাবগতিও অন্যরকম। পিয়াসা বেগমের দিকে না তাকিয়েই জবাব দিল, পরে বলছি ফুপি। এটুকু বলেই আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল তুরান। মাথাটা হ্যাং হয়ে আছে, একটু একা থাকা প্রয়োজন। তুরানের যাওয়ার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন পিয়াসা বেগম। ভেতরে কি কথা হলো সেটাই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। বাসায় এসে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল তুরান। ভেতরে এসে রাগে হিস হিস করতে লাগল। যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। পিহুকে নিয়ে সবসময় চিন্তায় থাকে তুরান। কখন কে মাঝখানে ঢুকে পড়ে কে জানে। এই চিন্তা দূর করতে এত কায়দা করে বিয়ে করে নিল। ভেবেছিল বিয়েটা হয়ে গেলে সব চিন্তা শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো মনে হচ্ছে চিন্তা কমার বদলে আরও বেড়ে গেল। পানের থেকে চুন ঘষলেই পিহুকে হারাতে হবে। পিহুকে হারানোর ভয়টা পিছুই ছাড়ছে না তুরানের। রাগে দেয়ালে এলো পাথারি ঘুষে মারতে লাগল। তুরানকে বাসায় আসতে দেখে পেছন পেছন তিয়াসও চলে এসেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে তুরানকে উন্মাদের মতো দেয়ালে ঘুষি মারতে দেখে ছুটে চলে এলো তিয়াস। তুরানের হাত টেনে ধরে আটকে বলল,
কি করছিস ভাই? পাগল হয়ে গেছিস নাকি? এখনো তো হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাব। এখন পাগল হওয়াটাই বাকি আছে। আমাকে কেন তো ঝামেলা পোহাতে হয়? বলেই আরও একটা ঘুষি মারল দেয়ালে। তিয়াস এবার তুরানকে পেছন থেকে টেনে ধরল, টেনে বিছানায় এনে বসিয়ে বলল, কি হয়েছে ঠিক করে বল, সব না বললে বুঝবো কিভাবে? ফোঁস করে একটা দম ছাড়ল তুরান। খাটের সাথে গা এলিয়ে দিয়ে আধ শোয়া হয়ে বসে বলল, পিহুর বাবা ডেকেছিল, ওয়ার্নিং দিল, যদি তার মেয়ে আমার সাথে ভালো না থাকে তাহলে তিনি তার মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নেবেন। ভাবা যায়, যে ভয় কাটাতে এত কারসাজি করে বিয়ে করলাম, সে ভয় তো পিছিয়ে ছাড়লই না, উল্টো দ্বিগুণ বেড়ে গেল। তুরানের কথা শুনে ভাবনায় পড়ে গেল তিয়াস। তাদের ফুপা যে একটু তেড়া স্বভাবের সেটা সবাই জানে। এবার তিয়াসেরও চিন্তা হচ্ছে, তার ফুপা পেছনে লাগলে তো বিপদ। কখন জানি কোন দোষ ধরে আবার ডিভোর্সের কথা তুলে বসেন। নখ কামড়ে ভাবতে লাগল তিয়াস। কিছুক্ষণ ভেবে বলল, তিয়াসের কথা শুনে রুম কুচকে গেল তুরানের। আজ শোয়া থেকে উঠে সোজা হয়ে বসে বলল, তো এখন তুই কি করতে বলছিস? ফুপাকে খুশি করতে কি এখন তার হাতে নাতে নাতে ধরে দিতে হবে? তুরানের কথা শুনে লাফিয়ে উঠল তিয়াস। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে বাহ, তোর কি বুদ্ধি রে ভাই! এটা কিন্তু মন্দ হয় না। একটা বাচ্চা নিয়ে নে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আইডিয়াটা কিন্তু হেভি। তিয়াসের দিকে বিরক্তি ভরা চোখে তাকালো তুরান। এই মাথামোটাকে দিয়ে এর চেয়ে ভালো কিছু আশা করা বোকামি। এর মাথায় তো বুদ্ধির ছিটে ফোটাও নেই। যা বা আছে তা খাটানোর মতো বুদ্ধিও ওর নেই। কণ্ঠে বিরক্তি নিয়ে তুরান বলল, তো তুই বলছিস ফুপাকে খুশি করতে তাকে নাতে নাতে দিতে হবে? এর জন্য এখন বাচ্চা বোর্ডের উপর নির্যাতন করবো নাকি? আশ্চর্য। নির্যাতন কেন হবে ভাই? তোর অধিকার আছে পিহুর ওপর। আর বয়স কত দিয়াস? মাত্র 18 বছর। এটা করে বাচ্চা নায়ের বয়স? একটু তো মাথা কাটা। আর যদি না পারিস তাহলে কোনো বুদ্ধি দিস না। বলেই উঠে হনহন করে ওয়াশরুমে চলে গেল তুরান। মাথা ব্যথা করছে, লম্বা একটা শাওয়ার নেওয়া দরকার। এদিকে তিয়াস হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। কিছুক্ষণ সেভাবেই বসে থেকে মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে পিহু ফিরল তুরানের বাসায়। গাঢ় গোলাপি একটা ফ্রক করে ওড়না গলায় ঝুলিয়ে দুই হাতে দুই বেনি ধরে নাচতে নাচতে আসছে। তুরান ব্যালকনিতে দাঁড়িয়ে পিহুর আশা দেখছিল। হাতে তার ধোয়া ওঠা কফির মগ। নজর পিহুর দিকে রেখেই কফির মগে চুমুক দিল। ঠিক তখনই তুরানের চোখে পড়ল পিহুর বাচ্চাদের মতো সাজ। মুহূর্তেই মেজাজটা চটে গেল তুরানের। কফির মগটা পাশের টেবিলে রেখে দরজার দিকে হাঁটা দিল। পিহু বাসার ভেতরে ঢুকতেই হুট করে তুরানোর সামনে এসে দাঁড়াল। তুরানের এমন ভূতের মতো আগমনে ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল পিহু। আর একটু হলেই চিৎকার দিতে যাচ্ছিল। বুকে থুতু দিয়ে বলল, আপনি কি এমন ভূতের মতো হুটার চলে কেন আসেন? ভয় দেখিয়ে মেরে ফেলতে চান আমায়? তুরান কিছু না বলে খপ করে পিহুর হাতটা ধরে ফেলল। তারপর টানতে টানতে দোতারার বারান্দায় নিয়ে এলো। এরপর ঘুরে পিহুর দিকে 2 কদম এগিয়ে এসে মাথা হালকা ঝুঁকিয়ে পিহুর চোখের দিকে তাকিয়ে বলল, ভয় দেখিয়ে মেরোতে কোনো মজা নেই। এই দোতলা থেকে ফেলে দেই, কি বলিস? তুরানের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো পিহু। ভয় ভয় একবার পেছন ঘুরে নিচে দেখে নিল। বোঝার চেষ্টা করল এখান থেকে পড়লে বাঁচবে কিনা। কিন্তু দোতলা তো খুব বেশি উঁচুও না, পড়লে বড়জোর হাত পা ভাঙবে। মনে মনে অঙ্ক কষে হিসাব মিলিয়ে ঘাড় ঘুরিয়ে তুরানের দিকে তাকালো পিহু। মিনমিন করে বলল, এখান থেকে পড়লে তো শুধু হাত পা ভাঙবে, এর বেশি কিছু তো হবে না। আর তাছাড়া আপনি আমায় বকছেন কেন? আমি আবার কি করেছি? তুরান আরও একটু এগিয়ে এসে পিহুর গাল চেপে ধরে বলল, তোকে বড় করতে আমি আমার জীবনের যৌবন সব শেষ করে দিলাম। আর কিছুদিন পর বৃদ্ধের খাতায় নাম উঠে যাবে। তবুও তোকে টেনেও বড় করতে পারছি না। বড় মানে ছোট হয়ে যাচ্ছিস। এখন কি আমাকে চিরকুমার হয়ে মরতে হবে নাকি? ছেলেমেয়ের মুখকে আমি দেখতে পারবো না? মানে আমাকে না চাইলে তুই শান্তি পাস না, তাই না? তুরানের কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়ে রইল পিহু। তুরানের এসব কথার কোনো মানেই সে বুঝতে পারছে না। বোকার মতো জিজ্ঞেস করল, কি বোঝেন এসব? আমি কি করেছি বলুন তো? তুরান আরও একটু এগিয়ে এলো। দুজনের মধ্যে মাত্র 2-3 ইঞ্চির দূরত্ব। তুরান আরও একটু ঝুঁকে পিহুর মুখোমুখি হয়ে বলল, জানিস না কি করেছিস, তাই না? এসব কি ধরনের সাজ শুনি? বয়স তোর 18, কিন্তু বিহেভ করিস 4-5 বছরের বাচ্চাদের মতো। এই ফ্রক, 2 বেনি, এগুলো মানে কি? নার্সারিতে পড়িস তুই? এটা বোঝাতে চাইছিস? পিহু তড়িৎ গতিতে দুই দিকে না বোধক মাথা নাড়ল। এরই মাঝে হঠাৎ তুরানের মনে পড়ে গেল পিহুর বাবার কথা। সঙ্গে সঙ্গে গাল ছেড়ে দিল পিহুর। চোখ দুটো বন্ধ করে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করল। তৎক্ষণাৎ পিহু ঠোঁট উল্টে বলল, আপনি আমাকে সবসময় কেন বকেন? এটুকু বলেই থামল তুরান। একটা লম্বা শ্বাস নিয়ে বলল, দেখ বিহু, তুই বড় হয়ে যাচ্ছিস। এখন আর ছোট নেই। তুই বাচ্চাদের মতো বিহেভিয়ার ছাড়।
বড়দের মতো আচরণ করবি, কেমন? আর এই ফ্রক 2 মিনিট এগুলো করবি না, এগুলো আমার পছন্দ নয়, মনে থাকবে? পিহু মুখে কিছু না বলে ওপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এই পর্যায়ে তুরান পিহুকে ছেড়ে দিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল, রেখে গেল হতভম্ব পিহুকে। তুরানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করেই ফুঁসে উঠল পিহু। বাজে লোক একটা, সকালেই কত সুন্দর করে কথা বলল, পিহুর রাগ ভাঙাতে কান ধরে উঠবস করল। আর এখন একে তো পিহু মজা দেখাবেই, মনে মনে ভেবেই শয়তানি হাসি দিল পিহু। সকাল থেকে রান্নার আয়োজন চলছে বাড়িতে। আজ তাহমিনা এ বাড়ি বেড়াতে আসবে। বিয়ের পরপরই তাহমিনাকে নিয়ে চট্টগ্রাম হানিমুনে গিয়েছিল জিয়ান, তাই আর এই বাড়িতে আসা হয়নি। বিয়ের প্রথম মেয়ে আর মেয়ের জামাই বেড়াতে আসছে। আয়োজনে কোনো কমতি রাখেননি শৌফিক সাহেব। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজার চলে গেছেন। বাজারের সবচেয়ে বড় রুই মাছ নিয়ে এসেছেন, তার সাথে নিয়ে এসেছেন দেশি মুরগি, গরুর মাংস আর দেশি হাঁস। বাড়ির বড় জামাই বলে কথা, তার খাতির যত্ন সেভাবেই করা উচিত। বাজার থেকে এসে হাতের ব্যাগটা ধরিয়ে দিলেন তাইয়েবা বেগমের হাতে। তাহমিনার মা হরেক রকম পিঠা বানাতে ব্যস্ত। ব্যাগটা নিয়েই তাইয়েবা বেগম কাজে লেগে পড়লেন। নূপুর পায়ে পুরো বাড়ি জুড়ে হেঁটে বেড়াচ্ছে পিহু। তার নূপুরের রিনিঝিনি শব্দ চারপাশে যেন ঢেউ তুলছে। সিঁড়ির কাছে আসতেই কদমজোড়া থেমে গেল তার। চোখ দুটো বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। বাহারি খাবারের সুগন্ধে পুরো বাড়ি যেন ম ম করছে। খাবারের সুগন্ধের রেশ ধরেই নিচে নেমে এসেছে পিহু। এসে দেখে শৌফিক সাহেব সোফায় বসে আছেন। তার সামনে এসে পিহু চুপচাপ দাঁড়িয়ে পড়ল। শৌফিক সাহেব চোখ বন্ধ করে পেছন দিকে মাথা এলিয়ে দিয়ে বসে আছেন। কপালে তার কয়েকটা ভাঁজ পড়েছে। সামনে দাঁড়িয়ে নিজের বড় মামাকে গভীর চোখে পর্যবেক্ষণ করল পিহু। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখার পর বুঝতে পারল তার মাথা ব্যথা করছে। ব্যাপারটা বুঝতেই পিহু ঝটপট শৌফিক সাহেবের পেছনে চলে গেল। নিজের তুলোর মতো নরম হাত দিয়ে মাথা টিপে দিতে লাগল। কারো নরম হাতের ছোঁয়া কপালে পড়তেই মুচকি হাসলেন শৌফিক সাহেব। চোখ বন্ধ রেখেই বললেন, আমার পিহু মামনি দেখছি বড় হয়ে গেছে, বড়দের সেবা যত্ন করতে শিখে গেছে। বলনি কেন মাথা ব্যথা করছে? তাহলে তো আমি আগেই টিপে দিতাম মাথা। শৌফিক সাহেব এবার শব্দ করে হেসে ফেললেন। পিহুর হাতটা ধরে ঘুরিয়ে সামনে এনে নিজের পাশে বসিয়ে বললেন, মাত্রই আসলাম মা জননী, তাহলে আগে থেকে কিভাবে বলবো? আর তাছাড়া আমার পিহু মায়ের হাতে তো জাদু আছে, ছোঁয়ার সাথে সাথেই মাথা ব্যথা গায়েব। দুজনের কথার মাঝেই বাসায় প্রবেশ করল নুরি আর রূপা। সোজা এসে ধপ করে পিহুর পাশে বসে পড়ল। পাশে কাউকে ঝড়ের গতিতে এসে বসতে দেখে ভয়ে লাফিয়ে উঠল পিহু। পরে পেছন ঘুরে নিজের 2 বান্ধবীকে দেখে রাগে ফুঁসে উঠল। 2 হাতে দুজনের পিঠে ধাম করে কিল বসিয়ে দিয়ে বলল, শাকচুনির দল, এমন হুঠাৎ চলে আসিস কেন? হ্যাঁ, এদিকে মার খেয়ে রূপা পিঠে হাত দিয়ে কাদো কাদো মুখ করে বলল, পিউ পিউ, তুই আসলেই খারাপ। এত মারিস কেন? আমরা তো তোর ভালোর জন্যই আসলাম, আর তুই আমাদের মারছিস। পিহু আর রূপার ঝগড়ার মধ্যে নুরি লম্বা নিঃশ্বাস টেনে বলল, এ তো ভালো ভালো খাবারের সুগন্ধ পাচ্ছি কেন পিউ পিউ? তোর আবার বিয়ে দেবে নাকি? এই, তুই আবার বিয়ে করবি? এই পর্যায়ে শৌফিক সাহেব ঘর কাঁপিয়ে হেসে ফেললেন। হেসে হেসে বললেন, পিহুর বিয়ে নয়, আমুর আজ তাহমিনা আসবে তাই এত আয়োজন। তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে যাবে কেমন? কথাটা বলেই শৌফিক সাহেব উঠে চলে গেলেন। তার এখনও অনেক কাজ আছে। মিষ্টির দোকানে গিয়ে এখন তাকে মিষ্টি আনতে হবে। রূপা পুরো বাড়িকে একবার নজর বুলিয়ে নিল। আজ যেহেতু তাহমিনা আপু আসবে, তাহলে পিহুর বাড়ির সবারও আসার কথা, কিন্তু তেমন কাউকে চোখে পড়ছে না কেন? মনে মনে ভেবে আরও একবার পুরো বাড়িতে নজর বুলালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না দেখে মনটা খারাপ হয়ে গেল রূপার। তুরান ভাই কোথায় রে? দেখছি না কেন? নুরির কথায় উজ্জ্বল চোখে সামনে তাকালো রূপা, যেন একটা বড় সুযোগ পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই ঝটপট নুরির কথার সাথে তাল মিলিয়ে বলল, তাই তো পিহু, কাউকে দেখছি না কেন? তুরান ভাই, তিয়াস ভাই, প্রায়াস ভাই, এরা সবাই কোথায়? তুরানের নাম শুনে পিহু ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। হতাশ কণ্ঠে বলল, সে তো ঢাকা, তার পরীক্ষা চলছে তাই আসতে পারেনি। কাল শেষ তার পরীক্ষা, ওটা হয়ে গেলেই চলে আসবে। তারপর রেজাল্ট আউট হওয়া পর্যন্ত বাসায়ই থাকবে। পিহুর কথা শুনে নুরির চোখ জোড়া জলজল করে উঠল, যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে এমন ভাব। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাহ, তুরান ভাই এখন থেকে এখানেই থাকবে? তাহলে তো মাঝে মাঝে আসতে হবে এই বাড়ি। নুরির কথা শুনে ওর দিকে সরু চোখে তাকালো পিহু। আঙ্গুল তুলে শাসিয়ে বলল, খবরদার বলে দিচ্ছি নুরি, আমার পুরান ভাই দিকে একদম নজর দিবি না। কেন দেব না? সে এত সুন্দর কেন? আমি তো নজর দেবই। নুরি, তুই কিন্তু। ওদের ঝগড়ার মধ্যে রূপা এসে দুজনকে থামিয়ে দিল। দুজনের 2 হাত ধরে বসা থেকে উঠিয়ে বলল, অনেক হয়েছে ঝগড়া, এবার থাম। আমরা এখানে পিহুকে নোটস দিতে এসছি, আগে সেটা দিয়ে নেই, তারপর ঝগড়া করিস। চল তো পিহু, তোর রুমে। বলে টানতে টানতে দুজনকে রুমে নিয়ে গেল।
এখানে থাকলে দুজন ঝগড়া করতেই থাকবে। রুমে যাওয়ার মাত্র ঘণ্টাখানেক হচ্ছে 3 বান্ধবী বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তখন নিচে থেকে সবার উচ্চস্বরে শোরগোল শুনে নিচে নেমে এলো পিহু। তাহমিনারা চলে এসেছে। উপর থেকে তাহমিনাকে দেখেই পিহু দিল এক দৌড়। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। পিহুকে পড়ে যেতে দেখে সবাই ব্যস্ত পায়ে এগিয়ে এলো। আসলাম সাহেব সাথে সাথে মেয়েকে তুলে সোফায় বসালেন। কোথাও ব্যথা পেল কিনা দেখতে লাগলেন। এদিকে পিয়াসা বেগম মেয়ের আচরণে অষ্টিষ্ট। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, এই মেয়েকে নিয়ে আমি কি করব? একটুও শান্ত থাকতে পারে না। মেয়ে তো নয়, যেন চলতি ফিরতি ঘূর্ণিঝড়। পিয়াসা বেগমের কথা শুনে তাহমিনা হেসে জবাব দিল। এ আর নতুন কি ফুপি, পিহু তো এমনই, তুমি আর ওকে বকো না। বলেই পিহুর কাছে এসে বসল তাহমিনা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পড়লি কিভাবে? কোথাও লাগেনি তো? পিহু ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। ব্যথা কি বেশি লেগেছে শালি সাহেবা? পুরুষালী কণ্ঠ শুনে সামনের দিকে তাকালো পিহু। নিজের সামনে জিয়ানের স্বামীকে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। এরপর জিয়ানের পেছনে আরিফকে দেখে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল পিহুর। শিশি কিনা বাইরের মানুষের সামনে এভাবে পড়ে গেল। লজ্জায় পিহু পুরোই হতভম্ব। হুট করেই লাফিয়ে উঠে দাঁড়ালো। এরপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো দোতলার পথে। পেছন থেকে সবার ডাক উপেক্ষা করে খুঁড়াতে খুঁড়াতেই নিজের রুমে চলে গেল। এখানে থাকতে তার এখন বেশ লজ্জা লাগছে। সবাই আশ্চর্য হয়ে উপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পিহুর এমন অদ্ভুত আচরণে সবাই অবাক। তবে সেদিকে কেউ পাত্তা না দিয়ে জামাই আদরে ব্যস্ত হয়ে পড়ল। কারণ পিহুর এমন উদ্ভট আচরণ নতুন কিছু না, এসবের সাথে সবাই অভ্যস্ত। ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করতে বসেছে সবাই। পিহুকে অনেক জোর করে তাহমিনা নিচে নিয়ে এসেছে। নিচে আসা থেকেই পিহু মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। ওর দুই পাশে বসে খাচ্ছে নুরি আর রূপা। খাওয়ার এক পর্যায়ে তাহমিনার ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখল তুরান ফোন করেছে। তাহমিনা খাওয়া থামিয়ে দিয়ে ফোনটা রিসিভ করল। কিছু বলবে তার আগেই তুরান ঝড়ের গতিতে বলতে শুরু করল। সরি তাহু, রিয়েলি ভেরি সরি। আসলে পরীক্ষা চলছে, তুই বাড়ি যেতে পারিনি। বিশ্বাস কর, পরীক্ষা না হলে আমি ঠিকই বাসায় চলে যেতাম। তুই বাসায় এসছিস আর আমি এখানে পড়ে আছে। বুঝতেই পারছিস আমার কেমন লাগছে। আর 2 দিন সময় দে, কাল পরীক্ষাটা শেষ হলে আমি বাড়ি চলে যাব। তাহমিনাকে থামিয়ে দিয়ে তাহমিনা বলল, রাগ করিনি ভাই, আমি জানি তোর পরীক্ষা, সমস্যা নেই। তুই আস্তে ধীরে পরীক্ষা শেষ করে তারপর আয়, আমি আছি তো কিছুদিন। তাহমিনা রাগ করেনি শুনে স্থির নিঃশ্বাস ছাড়ল তুরান। যেন বুকের উপর থেকে অনেক বড় পাথর নেমে গেল। আসলে তুরানের আপন বোন নেই, বোন বলতে আছে এক তাহমিনাই। তাই তাহমিনাকে সবসময় মায়ের পেটের বোনের মতোই ভালোবাসা দিয়েছে। এ কি পিহু, তুমি তো কিছুই খাচ্ছ না? তাহমিনার ফোনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল পিহু। হঠাৎ পাশ থেকে আরিফের আওয়াজ শুনে হচকিয়ে সামনে তাকালো। আরিফ পিহুর দিকেই তাকিয়েছিল। আরিফের নজর নিজের দিকে দেখে চোখ সরিয়ে নিল পিহু। এই লোকটাকে পিহুর একদম পছন্দ নয়, গায়ে পড়া টাইপের। দেখে পিহু কথা বলতে চায় না, তবুও আগ বাড়িয়ে কথা বলতে আসে। পিহুর ভাষায় যাকে বলে ছেচরা। পিহু দৃষ্টি নিচে নামিয়ে বলল, খাচ্ছি তো, আমি নিজের খেয়াল রাখতে পারি। বলেই পিহু খাওয়া শুরু করলো। এই লোকটার ভাবসা পিহুর সুবিধার লাগে না। কেমন ঢ্যাং ঢ্যাং করতে করতে বন্ধুর শ্বশুরবাড়ি চলে এসেছে, ছেচরা কোথাকার। মনে মনে মুখ ভেঙচি দিয়ে খাওয়ায় মনোযোগ দিল পিহু। এদিকে তাহমিনা ফোন লাউডে দিয়ে তুরানের সাথে কথা বলছিল। ফোন কেটেই দিতে যাচ্ছিল তুরান, তখনই ফোনের ওপাশ থেকে কোনো ছেলের কণ্ঠ শুনে হাত থেমে গেল তার। কণ্ঠটা চেনা চেনা লাগছে তুরানের কাছে। বেশ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, এটা কে কথা বললো তাহু? তোর সাথে দুলাভাই ছাড়া আর কে কে এসেছে? আরিফ ভাইয়া এসেছে। আসলে আমাদের আসার কথা শুনে বলল সেও আসতে চায়, তাই নিয়ে এলাম। তুইও চলে আয়, সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা দেব। তুরানের কথার মাঝে ফোনের ওপাশ থেকে ঠাস করে কিছু ভাঙার আওয়াজ হলো। আওয়াজটা শুনে চমকে উঠল তাহমিনা। পিহুরও একই অবস্থা। হচকচিয়ে ফোনের দিকে তাকালো পিহু, যেন অডিও কলেই ওপাশে কি হচ্ছে দেখবে। বিচলিত হয়ে পড়ল উপস্থিত সবাই। তাইয়েবা বেগম অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হলো তোরান? শব্দ হলো কিসের? তুই ঠিক আছিস তো? সবার চোখ মুখে চিন্তার ছাপ। কিছুক্ষণ চুপ থেকে তুরান ছোট্ট করে বলল, ঠিক আছে। বলেই খট করে ফোনটা কেটে দিল। তুরানের মুখে ঠিক আছে শুনে সবাই নিশ্চিন্ত মনে খাওয়ায় মনোযোগ দিল। তবে সবাই চিন্তামুক্ত হয়ে নিজেদের কাজে মনোযোগ দিলেও নিশ্চিন্ত হতে পারল না পিহু। মনে মনে একটা সন্দেহ রয়েই গেল। ওই শব্দটা কিসের ছিল? কোনো কাজ ভাঙার শব্দ মনে হলো। তার তুরান ভাই ঠিক আছে তো? চিন্তায় পড়ে গেল পিহু। এখন সময় রাতের দ্বিপ্রহর। তুরানের নরম তুলতুলে বিছানায় বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে পিহু। গায়ে তার জড়ানো তুরানের নীল রঙের একটা শার্ট। এটা এখন পিহুর অভ্যাসে পরিণত হয়েছে।
তুরানের অনুপস্থিতিতে পিহু তুরানের শার্ট গায়ে জড়িয়ে ঘুমায়। এতে করে মনে হয় তুরান যেন ওর কাছেই আছে। এই গন্ধটা নাকে এলে নিজেকে বড্ড নিরাপদ বোধ করে পিহু। স্বপ্নের মাঝে পিহু যখন তুরানকে অনুভব করতে ব্যস্ত, ঠিক সেই সময় ফোনের কর্কশ শব্দে ঘুমটা হালকা হয়ে গেল পিহুর। এমনিতেই পিহু ভীষণ ঘুম কাতুরে। ঘুমে কারো ব্যাঘাত ঘটানো পিহুর একদম পছন্দ নয়। তাই ফোনের এই কর্কশ শব্দটা পিহুর কাছে এই মুহূর্তে ভীষণ বিদঘুটে লাগছে। মাঝরাতে ফোন দিয়ে ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য অপর পাশের ব্যক্তিকে ইচ্ছে মতো বকে দিতে মন চাইছে। এইসব উদ্ভট ভাবনা ভাবতে ভাবতে ফোনের আওয়াজ অগ্রাহ্য করে অপর পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে পিহু। কিন্তু বেয়াদব ফোনটা কেটে গিয়ে আবার বেজে ওঠে। এবার বিরক্ত হয় পিহু। চোখ মুখ কুঁচকে ফোনটা হাতে নেয়। এক চোখ খুলে দেখার চেষ্টা করে নম্বরটা কার। কিন্তু চোখে যেন আজ ঘুমের আন্দোলন শুরু করেছে। তাদের দাবি, যা কিছুই হয়ে যাক না কেন চোখ খোলা বারণ। চোখের সাথে যুদ্ধে পরাজিত হয়ে চোখ দুটো বন্ধ রেখেই ফোনটা রিসিভ করল। পিহুর এত সুন্দর ঘুমটা নষ্ট করার অপরাধে অপর পাশের ব্যক্তিকে 2-4টা গালি দিতে মুখ খুলতে যাবে, ঠিক তখন অপর পাশ থেকে কারো গভীর গলায় কাতর কণ্ঠ শুনে থেমে গেল পিহু। পরিচিত কণ্ঠ কানে আসতেই ঘুমটাও এবার পুরোপুরি উড়ে গেল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বসল পিহু। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে ধরল। হ্যাঁ, এটা তুরানেরই নম্বর। তুরান ফোন করেছে, কিন্তু এত রাতে কেন? অবাক চোখে ফোনের দিকে তাকিয়ে আছে পিহু। তুরান আজ পর্যন্ত পিহুকে যতবার ফোন দিয়েছে সবই দিনে, কোনো দরকার ছাড়া অযথা কখনো ফোন করেনি। আজ হঠাৎ রাতে ফোন দিতে দেখে কিছুটা অবাক হয়েছে পিহু। তুরানের আওয়াজে পিহুর ভাবনার ছেদ ঘটল। ফোনটা কানে নিতেই শুনতে পেল তুরানের কাতর কণ্ঠ। কথা কেন বলছিস না পিহু? তুই কি আবার আমার উপর কোনো কারণে রাগ করেছিস? কিন্তু আমি তো কিছু করিনি। এতক্ষণে হুঁশ ফিরল পিহুর। ব্যস্ত কণ্ঠে বলল, না, আমি রাগ করিনি। আপনি হঠাৎ এত রাতে ফোন দিয়েছেন, তাই একটু অবাক হয়েছি। কোনো দরকার ছিল কি? থেমে গেল তুরান। একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তো কি দরকার? খুব দেখতে ইচ্ছে করছে তোকে। তুরানের কথা শুনে হচকুচিয়ে গেল পিহু। তুরান আজ পর্যন্ত কখনো পিহুর সাথে এভাবে কথা বলেনি। প্রয়োজন ছাড়া বাড়তি কথা বলতে শুধু পিহুকে রাগানো পর্যন্তই ছিল সব কথা। আজ প্রথম তুরানের মুখে এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে যায় পিহু। এইসব কথা বলছে কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভ্রু কুচকে পিহু জিজ্ঞেস করল, এসব কি বলছেন? আমায় দরকার মানে? মানে তো বললামই, খুব দেখতে ইচ্ছে করছে। একবার ভিডিও কলে আসবে? গভীর রাতে তুরানের কাতর কণ্ঠে বলা কথাগুলো আরও গভীর শোনাচ্ছে। তুরানের এমন ব্যাকুল কণ্ঠে পিহুকে দেখতে যাওয়ার আবদার পিহুর বুকে তীরের মতো বিঁধল। হঠাৎ এমন করছে কেন লোকটা? অস্থির লাগছে পিহুর। কণ্ঠটাও কেমন যেন শোনা যাচ্ছে। সাথে সাথে ফোন কেটে ভিডিও কল দিল পিহু। পিহুর কল করতে দেরি, কিন্তু তুরানের রিসিভ করতে দেরিনি। ফোনটা সামনে ধরতেই ভেসে উঠল তুরানের মুখ। তুরানকে দেখেই বুকের ভেতর ধক করে উঠল পিহুর। চোখ দুটো লাল, চুল এলোমেলো, মুখটা শুকনো, চেহারায় যেন অসুস্থতার ছাপ। সবসময় নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখা ছেলেটাকে কেমন যেন ছন্ন ছাড়া পাগল পাগল লাগছে। অস্থির হয়ে গেল পিহু। ভয়ার্থ কণ্ঠে বলল, কি হাল করেছেন নিজে? কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? পিহুর অস্থিরতা দেখে হালকা হাসল তুরান। হঠাৎ তার নজর আটকাল পিহুর গায়ে জড়ানো নিজের শার্টের দিকে। ভালো লাগায় বুকটা ভরে উঠল তুরানের। একটু চুপ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে, আমি এত ব্যস্ত কেন হচ্ছিস? তুরানের কণ্ঠ শুনে এবার পিহু নিশ্চিত যে তুরান অসুস্থ। পিহু যেন এবার আরও বেশি অস্থির হয়ে উঠল। ভয়ার্থ কণ্ঠে বলল, এভাবে কেন কথা বলছেন আপনি? আপনি কি জ্বর এসেছে? বলুন না প্লিজ। শ্, এত কথা কেন বলছিস? তোর বকবক শুনতে কি ফোন দিয়েছি? একটু চুপচাপ বস, তোকে একটু দেখব। তুরানের ধমক শুনে কথা থেমে গেল পিহুর। তবে মনের অস্থিরতা এক ফোঁটাও কমছে না। তুরানের শুকনো মুখ দেখে বুকের ভেতর বড্ড ব্যথা করছে। পিহু জানি তুরান তার রুমে একা থাকে। রুম শেয়ার করা ওর পছন্দ নয়, তাই একটা রুম নিয়ে সেখানে একাই থাকে। সেখানে অসুস্থ হলে কেউ জানতেও পারবে না। একা একা কিভাবে কি করবে? চিন্তায় পিহুর হাত পা কাঁপছে। তুরান সচরাচর অসুস্থ হয় না, তবে অসুখ বিসুখ হলে সেটা মারাত্মক আকারের হয়। সব চিন্তা একসাথে এসে পিহুর মস্তিষ্কে আঘাত করছে যেন। পিহু আর নিজেকে সামলাতে পারল না। একসময় চোখের অবাধ্যগত বৃষ্টিকন্যারা বাঁধ ভেঙে বেরিয়ে এলো। পিহুকে কাঁদতে দেখে তুরান ধীর স্বরে বলল, পিহু কেঁদেই যাচ্ছে, চাইছে থামতে, কিন্তু এই বেইমান কান্নাগুলো অবাধ্যের মতো নিজ গতিতে বাইরে বেরিয়ে আসছে।
পিহু পারছেই না তাদের থামাতে। পিহুকে এখনও কাঁদতে দেখে তুরান এবার চোখ মুখ শক্ত করে ফেলল। এই মেয়েকে বোঝে না যে তুরান ওর চোখের পানি সহ্য করতে পারে না? শক্ত কণ্ঠে তুরান বলল, থামতে বলেছি পিহু, নাহলে কিন্তু আমি ফোন কেটে দেব। আপনি অসুস্থ, সে কথা আমায় আগে কেন বলেননি? এত রাতে বলছেন, আমার কি চিন্তা হয় না? আপনি আমার কথা একটুও ভাবেন না। শেষের কথাটা পিহু অভিমানের সাথে বলল। তুরানের কৌতূহল যেন বেড়ে গেল এবার। এক ভ্রু উঁচু করে প্রশ্ন করল,